দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। চট্টগ্রামে সীতাকুণ্ডে অস্ত্র উদ্ধার অভিযানে দুর্বৃত্তের হামলা, এক র্যাব কর্মকর্তা নিহত, আহত আরও ৩। সাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট, প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়, উপাচার্য অবরুদ্ধ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনসিপি জামাতের, আস্থা রাখছে বিএনপি। ভোট নিয়ে কোনো চাপ নেই বলছে ইসি, রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত র্যাব কর্মকর্তা হলেন ডিএডি মোহাম্মদ মোতালেব, তিনি বিজিবি সদস্য। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানিয়েছেন, র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযানে গেলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে। গুরুতর আহত ৩ র্যাব সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার 14 গ্রামে জামায়াতের কার্যালয়, দোকান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে স্থানীয় জামাত ও বিএনপি নেতাকর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। স্থানীয়রা বলছেন, 14 গ্রামে বিএনপি এবং জামাতের কর্মীরা কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে রবিবার রাত ও সোমবার ভোরে বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও শুভপুর ইউনিয়নের বাজার এবং জামায়াতের নির্বাচনী অফিসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। বাসে আগুন দেওয়ার প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেছে মহিলা মাদ্রাসাটির অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। দেখতে ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন, কিন্তু পেশায় সিরিয়াল কিলার সাভারে 2 নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় ভবঘুরে হিসেবে পরিচিত সম্রাটকে আটকের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে মোট 5টি এবং সাভার মডেল মসজিদের সামনে এক বৃদ্ধকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সম্রাট। সাভার পৌর কর্তৃপক্ষ ও জেলা পরিষদের মামলা জটিলতায় দীর্ঘ 1 যুগ ধরে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। এখানে বছর জুড়ে চলে মাদকের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ। অথচ এর পাশেই রয়েছে সাভার মডেল থানা, সরকারি কলেজ, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ও প্রেস ক্লাব সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। আমরা নিজেরা শিক্ষার্থী হিসাবে আমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার যে গত 3-4 মাসে এমন একটা কার্যকলাপ বা এর কোনো সুস্থ তদন্ত বা আইনে আমরা দেখি নাই। বিগত যত এই মৃত্যুর ঘটনা ঘটছে, আমাদের কলেজ বন্ধ থাকে ওই টাইমটাতে এরকম হয়। আমরা খুব আতঙ্কিত যে আমরা রাস্তাঘাটে চলাচল করি, আমাদের নিরাপত্তাটা কতটুকু, আমরা এই নিরাপত্তাটা আমরা পাই না রাস্তাঘাটে চলতে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কমিউনিটি সেন্টার এলাকার ঝোপঝাড় পরিষ্কার করে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়, কিন্তু তাতেও কমেনি অপরাধ প্রবণতা। গত 5 মাসে এই স্থানে পাওয়া গেছে 6টি মরদেহ। সবশেষ গত 17 জানুয়ারি পাওয়া যায় আগুনে পোড়া 2টি মরদেহ। এরপর তৎপর হয় থানা পুলিশ, সিআইডি, পিআইবি ও ডিবির সদস্যরা। আমরা 2টা পোড়া মৃতদেহ আমরা এখানে পাইছি, পর্যাপ্ত আলামত সংগ্রহ করছি। এখন আমরা আলামত সংগ্রহ করে থানা অফিসারকে বুঝাই দিয়েছি। একটা মেয়ে বলতে পারতেছি, আর একটা পুরোটাই পুড়ে গেছে। এটা এখন আপনার ডিএনএ স্যাম্পল ছাড়া এটা বোঝা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভবঘুরের ছদ্মবেশে চলা মশিউর রহমান খান সম্রাট নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট সাম্প্রতিক 2টি হত্যা সহ পৌর কমিউনিটি সেন্টারে ঘটা আগের 3টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পাশাপাশি সাভার মডেল মসজিদ এলাকায় এক বৃদ্ধকে হত্যার কথাও স্বীকার করেছেন তিনি। আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি, এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট, যে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি
আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে কিছুদিন পর পর মরদেহ পাওয়া যাওয়ায় সাভার পৌরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এছাড়াও প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল 1997 সালে। দীর্ঘ 28 বছর পর মঙ্গলবার নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার সাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুল রশিদ শুভ সহ 3 শিক্ষার্থী। রিটে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এই অবস্থায় সাকসু নির্বাচন হতে দেওয়া আইনসঙ্গত নয়। রিটের প্রেক্ষিতে সাকসু ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। আদালতের রায়ের পর সোমবার সকাল থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যথাসময়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সাকসুকে পুনর্বহাল করেন। আমরা আগামীকালকেই সাকসু চাই, সাকসু আদায় করে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরবো। একই সাথে ঘোষণা করেছিলাম যে এই ক্যাম্পাসে 320 একরে মমিনুর রহমান শুভকে আহ্বান ছিল, ঘোষণা করা হলো। এছাড়া দুপুর 12:30টায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য AM সারোয়ার উদ্দিন চৌধুরী সহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা। আগামীকালকেই সাকসু হইতে হবে। ভেতরে ভিসি পদ্ধতি সহ পুরো প্রশাসনকে আমরা তালা দিয়েছি। তারা যদি প্রধান উপদেষ্টার কাছ থেকে সাকসু হবে যে কালকে সাকসু নির্বাচনের ঘোষণা না নিয়ে আসতে পারে, আমরা কারেন্টের লাইন, পানির লাইন, খাবার বন্ধ করে দিব। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে সাকসুর নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী 8 শিক্ষক। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, বিএনপির চাপের মুখে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট অবস্থান নিচ্ছে, যা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হয়ে উঠবে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথাই জানিয়েছেন নাহিদ। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বিকালে দলটির 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় 1 ঘণ্টা বৈঠক করে। পরে ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশে এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে শোকজ দেওয়া হয়েছে। এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে এই ধরনের শপথগুলো দেওয়া হচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণখেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। তিনি জানান, ইসি নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু না হলে দায় প্রধান উপদেষ্টার উপরেও আসবে। নির্বাচন কমিশন যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে, এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে। এনসিপির নেতারা দাবি করেন, নির্বাচন কমিশনের আচরণে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে আস্থা কমছে। এই পরিস্থিতি চললে দল ও জোট ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে। 2008 সালের মতো নির্বাচন নয়, 91-এর মতো গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে জামাত ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির হুঁশিয়ারি দিয়ে বলেছেন 2008 সালের মতো ভারসাম্যহীন পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। সোমবার বিকালে রাজধানীর মগবাজারে জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। সরকারের প্রতি নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখার আহ্বান জানিয়ে আবদুল্লাহ তাহের বলেন, ইসলামী আন্দোলনের জোটে থাকার ব্যাপারে শেষ পর্যন্ত জামায়াত আন্তরিক ছিল। নির্বাচনের আগে ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে নেতিবাচক কার্যক্রম বলেও আখ্যা দেন জামাত ইসলামীর এই নেতা। একটা বাজ ইলেকশনের জন্য দেশ আগাতে থাকে, তো নিঃসন্দেহে আমরা এটাকে স্বাভাবিকভাবে নেব না। আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তো গ্রহণ করবো নিঃসন্দেহে। ছাত্রদল যেখানে বসে আছে কেন এটা আমাদের স্পষ্ট না, কারণ ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে ইলেকশন কমিশনের কোনো ভূমিকা নাই। ছাত্রদলের আন্দোলনটা হচ্ছে নেগেটিভ, ধ্বংসাত্মক, আর ছাত্র শিবিরের আন্দোলনটা হচ্ছে পজিটিভ, কারণ নির্বাচন হচ্ছে এটার পক্ষে তার অবস্থান নিয়েছে। নির্বাচন কমিশনের উপর বিএনপির আস্থা রয়েছে এবং তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলেও মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেছেন, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শে এগিয়ে যাবে বিএনপি। জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। রণাঙ্গনের এই সাহসী যোদ্ধা পরবর্তীতে হন রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আজ তার ৯০তম জন্মবার্ষিকী। বেলা ১১টার পর স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব, জানান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। বর্তমান নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে করতে পারবে এমন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার পর দলটির সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে জড়ো হন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গণভোটে অংশ নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে হ্যাঁ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আরও বলেছেন, হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। ভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ঘিরে আসন ভিত্তিক ভোট কেন্দ্র এবং ভোটার সংখ্যার গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন। ভোট আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের কোনো চাপ নেই বলে জানিয়েছেন ইসি আনোয়ার ইসলাম সরকার।
সোমবার তিনি বলেন 12 ফেব্রুয়ারি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচন কমিশনের টানা 9 দিনের শুনানিতে বিভিন্ন যুক্তিতর্ক শেষে 418 জন ফিরে পেয়েছেন সংসদ নির্বাচনে অংশগ্রহণের বৈধতা। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর অভিযোগ পাল্টা অভিযোগ। ভোটার মাঠে সক্রিয় প্রধান দুটি দল বিএনপি ও জামায়াত পরস্পরের প্রতি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের নানান অভিযোগ করছেন। তবে এমন পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। পোস্টাল ব্যালটের বিন্যাস কিংবা বিতরণ সহ ইসির সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রমে আলোচনা হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন কতটা স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে। এ বিষয়ে আনোয়ারুল ইসলাম স্পষ্ট জানান, কমিশন কোনো চাপে নেই। কে কাকে হারাতে পারবে, কে কিভাবে জিতবে, সেজন্য জনগণের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে। এতে করে একটা সুন্দর নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা, বুথ, গোপন কক্ষের সংখ্যা, পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা, পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম সহ গেজেট প্রকাশ শুরু হয়েছে। এবার 13 কোটি ভোটারের জন্য ভোট কেন্দ্র প্রায় 43,000, ভোট কক্ষ 2,45,000-এর বেশি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলায় গ্রেপ্তার ও 3 সেনা কর্মকর্তাকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে নারায়ণগঞ্জে রিয়া গোপ সহ 10 জনকে হত্যার ঘটনায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সবুজ রঙের বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হয় 3 সেনা কর্মকর্তাকে। জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সোমবার সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শুনানির প্রথম দিন সাক্ষ্য দেন জেআইসিতে গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্যে তিনি গুমের সময় চালানো নির্মমতার কথা তুলে ধরে জড়িতদের শাস্তির দাবি জানান। একটা অ্যাবডাকশন থেকে শুরু করে তাকে নিয়ে যাওয়া, টর্চার করা, এক বাহিনী থেকে আরেক বাহিনীতে হস্তান্তর করা, সেই বাহিনীর থেকে আবার গোপন বন্দিশালায় নিয়ে যাওয়া, বন্দিশালার বর্ণনা, চিকিৎসার বর্ণনা, টর্চারের বর্ণনা, সেই ভেতরের পরিবেশের বর্ণনা, অন্যান্য বন্দীদের বর্ণনা, সব কিছু উনি ক্রমান্বয়ে দিচ্ছেন এবং এটার মধ্য দিয়ে অপরাধের সাথে সম্পৃক্ত সকল কিছু উদ্ঘাটিত হবে আমরা বিশ্বাস করি। তিনি জানান, এই বিচার জাতিসত্তা রক্ষার স্বার্থে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশকে বিচারহীনতা থেকে মুক্তি দেওয়ার সুযোগ। এই বিচার আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে অসম্ভব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যদি এই ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায়, তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে, ভয়ের সংস্কৃতি আবার ফিরে আসবে। বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং এটি প্রতিষ্ঠিত করা হবে। কোনো অপরাধ করে বাংলাদেশে পার পাওয়া যাবে না, তার সুবিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। একই ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানের সময় 10 জনকে হত্যা সহ 3টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। 10 জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল ফরমাল চার্জটি দেখেছেন, এর সাথে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন। এই আসামিদের বিরুদ্ধে আমরা যে সকল অভিযোগ এনেছি তার মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত হলো জনাব একেএম শামীম ওসমান। অভিযুক্তদের গ্রেপ্তার করে আগামী 26 জানুয়ারি হাজির করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
ভারতীয় সুতা আমদানি রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। তাদের অভিযোগ, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বন্ড সুবিধা প্রত্যাহারের পায়তারা চলছে, যা দেশের পুরো পোশাক খাতকে হুমকির মুখে ফেলবে। সোমবার যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিএমইএ ও বিকেএমইএ এর নেতারা। বর্তমানে দেশের রপ্তানি আয়ের শতকরা ৮৪ আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। এর মধ্যে ৫৫ অবদান নিট পোশাকের। এই খাতের অন্যতম কাঁচামাল ১০ থেকে ৩০ কাউন্ট সুতা, যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে। এনবিআর এর তথ্য, বন্ড সুবিধায় সুতা আমদানি গেল ২ অর্থ বছরে ব্যাপকভাবে বেড়েছে। ফলে ৬০% উৎপাদন সক্ষমতা থাকলেও ব্যাপকভাবে কমে গেছে দেশীয় সুতার বিক্রি। এ অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় তুলা আমদানির অভিযোগ এনে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যাকে মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখছেন পোশাক শিল্প মালিকরা। প্রতি কেজিতে এই ৩০ থেকে ৪০ থেকে ৬০ সেন্সের এই বিশাল ব্যবধান রেখে নিট শিল্পকে বাঁচিয়ে রাখা ইম্পসিবল। বিজিএমইএ ও বিকেএমইএ এর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকদের অভিযোগ, সুতা আমদানি স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। সমন্বিত একটা উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশীয় শিল্প কারখানার নেই উল্লেখ করে নীতি সহায়তা সহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে ট্যাক্স বসে আপনি আমাকে কম্পিটিভ রাখতে পারবেন না। আমাদের কম্পিটিভনেসের অভাব, ওই জায়গাতে হাত দিতে হবে, কিভাবে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে। সুতো আমদানির শুল্কের বোঝা না চাপিয়ে আমাদের যে স্পিনার আছে তাদেরকে আপনারা নগদ সহায়তা, এনার্জি সিকিউরিটি, নিরবিচ্ছিন্ন জ্বালানি ও কর্পোরেট ট্যাক্সে রেয়াত দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়িয়ে দেন। এছাড়া সুতা শিল্পকে বাঁচাতে গিয়ে প্রধানতম রপ্তানি শিল্প যেন হুমকির মধ্যে না পড়ে, সেজন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয় এই সংবাদ সম্মেলনে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে মারা গেছেন। সোমবার বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল শেষে শহরের একতারা মোড়ে বক্তব্য দেওয়ার সময় তিনি পড়ে যান। নেতাকর্মীরা দ্রুতই কুষ্টিয়ার স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া ৩ সদর আসনে জামাত ইসলামীর প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামাত ইসলামীর নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে আবুল হাশেম একতারা মোড়ে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির 2টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 39 জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে 4 শিশুসহ অন্তত 43 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে 12 জন আইসিইউতে ভর্তি রয়েছে। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় স্পেনের কর্ডোবার কাছাকাছি আদমুজ শহরে এই দুর্ঘটনাটি ঘটে। স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চ গতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি লাইনে গিয়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটিতে অন্তত 300 জন যাত্রী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি থেকে অনুপ্রাণিত হয়ে একই নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক লিসা গাজী। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী পরিমণি। সোমবার বিকালে রাজধানীর একটি হোটেলে ঘোষণা দেওয়া হয়েছে। সে সময় সিনেমার নাম ও অভিনেতাদের নাম প্রকাশ করা হয়। পরিচালক জানিয়েছেন, রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে অনুপ্রাণিত হলেও ছবিটি নির্মিত হচ্ছে সমকালীন বাস্তবতায়, যেখানে ভার্চুয়াল জীবন, মিডিয়ার বিচার এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। শাস্তি সিনেমার 4টি প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, চিত্রনায়িকা পরিমণি, আনন্দ সিদ্দিকা এবং অর্ক দাস। পরিচালকের সঙ্গে এর চিত্রনাট্য সাজিয়েছেন আনন্দ সিদ্দিকা এবং সাদিয়া খালিদ রীতি। দর্শক, এই খবরের সঙ্গেই শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র উদ্ধার অভিযানে দুর্বৃত্তদের হামলা, 1 র্যাব কর্মকর্তা নিহত, আহত আরও 3 জন।
শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট, প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়, উপাচার্য অবরুদ্ধ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনসিপি আর জামাতের, আস্থা রাখছে বিএনপি। ভোট নিয়ে কোনো চাপ নেই বলছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।